এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় মুখ। আসলে আমরা একটা জায়গায় একটু সৌভাগ্যবান। সাধারণত যেটি হয় যে নিউটনের ছেলে নিউটন হয়নি, কার্ল মার্কসের ছেলে কার্ল মার্কস হয়নি, নিকোলা টেসলা একজন নামকরা বিজ্ঞানী, তার ছেলেও কিন্তু টেসলা হয়নি, এডিসনের ছেলে এডিসন হয়নি, ওয়াশিংটনের ছেলে ওয়াশিংটন হয়নি। সাধারণত হয় না, কপাল ভালো থাকলে হয়। যখন আমরা দেখি সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে অলমোস্ট সাদেক হোসেন খোকা ভাই হয়ে গেছে। খুবই ভালো লাগে যখন যেভাবে খোকা ভাই রাজপথে দাঁড়াতেন, সাহস নিয়ে দাঁড়াতেন, ঠিক একইভাবে তার ছেলে যখন দাঁড়িয়ে যায় আমাদের ভালো লাগে। নিজেকে মনে হয় আমরা গর্বিত যে খোকা ভাইয়ের ছেলে, যেটা বললাম অলমোস্ট খোকা ভাই হয়ে উঠেছে। যে দেশে একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন হয়েছি, এটা কি অস্বীকার করার কোন সুযোগ আছে? আমরা গর্বিত। অনেকে আলোচনার টেবিলে স্বাধীন হয়, অনেক দেশ আমরা দেখি, কিন্তু আমরা একটা লড়াই করে, একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আহারে সে দিনগুলো। এখানে অনেকে আছেন যারা দেখেছেন, অনেকে আছেন দেখার সেই সময় হয় নাই। আমরা তখন অনেক ছোট তখন এই আমার মুক্তিযোদ্ধা মামার নখ হাত ধরে ধরে সব ফ্রিডম ফাইটারদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরে আমাকে গুলি করে নিয়ে যেত। সেই সময় যুদ্ধ, সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখেছি, আহারে গুলি খেয়ে পড়ে আছে, তাকে ঘিরে শত শত মানুষ। দেখলাম একটা লোকের ঠিক নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। সেগুলো আমাদের চোখে দেখা। আরো দেখেছি কিভাবে আলবদর রাজাকাররা হানাদার বাহিনীদের ডেকে ডেকে নিয়ে যে, ওরা তো চিনত না আমাদের কোথায় মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি কোথায়, তারা চিনত না। একদম ডেকে ডেকে নিয়ে যে দেখিয়েছে এইখানে এই মুক্তিযোদ্ধার ঘর, এটাই ঘর। সে সমস্ত ঘর থেকে তাদের বাবা মা ধরে নিয়ে গেছে, তাদের বোনদের ধরে নিয়ে গেছে, ক্যাম্পে অত্যাচার করেছে, পাশবিক অত্যাচার করেছে। আমি ওনাদেরকে বলবো যে ওনারা দেখেছি যে ক্ষমা চেয়েছেন, তবে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করবেন। যদি কেউ কথা বলাটা ঠিক হয়নি, স্ট্রেট বলা উচিত ছিল ৭১ আমাদের ভূমিকার কারণে আমরা জাতির কাছে, দেশের কাছে ক্ষমা চাই। এটি বললেই বড় মনে হয় ভালো হলো। ওনারা ওনাদের রাজনীতি করেন, সেটা ওনারা বুঝবেন। আমার কাছে মনে হয়, আপনাদের কি মনে হয়? পরিষ্কার খোলামেলা করে যদি কেউ কষ্ট করে থাকেন, তার মানে কি যদি কেউ খুশি হয়েছে? তাহলে কি কেউ খুশি হয়েছে? কেউ খুশি না। প্রতিটি মানুষ স্বাধীনতা চেয়েছে, হানাদার বাহিনীর অত্যাচার থেকে মুক্তি চেয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে গেছে, কত মানুষকে হত্যা করেছে, তার কোন শেষ নেই। ভাইরা আমার, ঠিক এই সময় আমাদের যারা নেতা ছিলেন সেই সময় তারা নাই। 25শে মার্চ কালো রাত, সবাই জানছে ভয়ঙ্কর কিছু হবে। নেতা ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে রেডি। ছি 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 ছি, আপনারাই তো নেতা ছিলেন, আপনাদেরকে তো মানুষ সালাম দিয়েছে, আপনাদেরকে তো মানুষ ঘরে বসে নিয়ে খাইয়েছে, আপনাদের নামেই তো স্লোগান দিয়েছে। আপনারা এইভাবে চলে গেলেন। কোথায় তোফায়েল আহমেদ, কোথায় আমু, এত বড় বড় নেতা? সারা দেশের জনগণ, যে জনগণ চিৎকার করছে যে আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, ওরা আমাদের মেরে ফেললো, আমাদের ছেলেদের হত্যা করলো, আমাদের মেয়েদের ওরা ধরে নিয়ে গেল ক্যাম্পে, আমাদের বাঁচাও। আর আপনারা তাদের না বাঁচিয়ে চলে গেছেন। হ্যাঁ, ওই পালানোর, ওই দেশে পালানোর অভ্যাস আজকে থেকে না, বহু আগে থেকে। ওখানে ওনারা যুদ্ধ করেছেন। কোথায় যুদ্ধ করেছেন? ঘুমের মধ্যে যুদ্ধ করেছেন। তখন যখন মানুষ ভীষণ অসহায়,
মানুষ যখন চিৎকার করে কাঁদছে, হে আল্লাহ আমাদেরকে তাহলে স্বাধীনতা হবে না, আমাদেরকে মুক্তি হবে না, ঠিক সেই সময় একজন মানুষ সামনে এসে দাঁড়ালেন। পারবেন নিজের স্ত্রী, নিজের সন্তান 70 গান পয়েন্টে রেখে কার এত বড় সাহস আছে সামনে এসে সেই যাদের হাতে বন্দী তাদের বিরুদ্ধে কথা বলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। আজকে বলেন সামান্য মেজর, অসামান্য নেতাদের তো আমরা দেখেছি চলে গেছেন, এখন বলেন সামান্য মেজর। সামান্য মেজর যা করেছেন, এত বড় বড় অসামান্য নেতারাও তো তা করেননি। ভাইরা আমার, যুদ্ধ শেষ, জিয়াউর রহমান ব্যারাকে ফিরে গেছেন। ব্যারাকে ফিরে গেছেন, যে কাজটি করা উচিত ছিল তার সেনাবাহিনীর একজন সদস্য হিসাবে, সেই কাজটি তিনি করেছেন। তারপর ব্যারাকে বসে এদেশের তৎকালীন 7.5 কোটি মানুষের সাথে বসে না, উনি তো ব্যারাকেই ছিলেন, মানুষরা ছিলেন তাদের জায়গায়। উনিও লক্ষ্য করেছেন কিভাবে এই দেশে মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে কিভাবে জলাঞ্জলি দেওয়া হলো। যে দেশের মুক্তি উনি দেখেছেন, তার সাথে তিনি তার পক্ষে অনেক রক্তাক্ত মুক্তিযোদ্ধাকে নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছেন। তাদের কান্না তিনি দেখেছেন, তাদের রক্তপাত তিনি দেখেছেন, তাদের স্বপ্ন তিনি দেখেছেন। তিনি দেখেছিলেন মুক্তিযোদ্ধারা স্বপ্ন দেখেছে এমন একটি দেশ, যে দেশে আর কোনো মানুষকে না খাইয়ে থাকতে হবে না, আর কোনো মানুষকে খাওয়ার জন্য জীবন দিতে, না খেয়ে থাকার জন্য জীবন দিতে হবে না। কিন্তু তিনি দেখলেন সেই দেশেই মানুষের বমি, মানুষ খায়। আর নেতারা যাদেরকে নেতা বানালো তারা দেখলাম ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সন্ধ্যার পরে বলরুম তাদের দিয়ে ভরে যেত। সেখানে কাচের পাত্রে রঙিন তরলের যখন ঝড় উঠছে, ঠিক একই সময় ঢাকা শহর সহ সারা দেশের রাস্তায় রাস্তায় মৃত মানুষের সারি পড়ে আছে। জিয়াউর রহমান ব্যারাক থেকে দেখলেন। ভাইরা আমার, তখন জিয়াউর রহমান ভাবলেন, না না না, এই জন্য তো আমরা মুক্তিযুদ্ধ। জিয়াউর রহমান দেখেছেন, তিনি রণাঙ্গনে ছিলেন, তিনি হানাদার বাহিনীর গান পয়েন্টে নিজের বুক পেতে দিয়ে লড়াই করেছেন। তিনি দেখেছেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, তিনি জানতেন মুক্তিযোদ্ধারা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে, যে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেই কিন্তু এদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল। তিনি দেখলেন নেতা আসলেন, নেতার সারা দেশে স্লোগান শুরু হলো, এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। জিয়াউর রহমানের মতো আরো অনেক মুক্তিযোদ্ধা দেখলেন এক ইয়াহিয়ার বিদায় হয়েছে, এই যদি ইয়াহিয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে। ভিনদেশীরা তো আমাদের শোষণ করবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশের মানুষ যাকে আমরাই নেতা বানালাম, তিনি বাংলাদেশের জনগণের উপর স্টিম রোলার চালালেন, সমস্ত অধিকার কেড়ে নিলেন, সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করলেন, যার অনিবার্য পরিণতি তাকে ভোগ করতে হলো। অনেকে বলেন শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা বলি না, তার বহু আগেই যেদিন শেখ মুজিবুর রহমান বাকশালে স্বাক্ষর করেছেন, সেদিনই তিনি সুইসাইড করেছেন, সেদিনই তিনি আত্মহত্যা করেছেন। 15ই আগস্ট হয়তোবা তার শরীরের বিদায় হয়েছে, তার রাজনীতির বিদায়, শেখ মুজিবের বিদায়, যে নেতা হিসেবে শেখ মুজিবের বিদায় সেদিন হয়েছে যেদিন তিনি বাকশালে স্বাক্ষর করেছেন। যে শেখ মুজিবের পিছনে লক্ষ লক্ষ মানুষ ছিল, যে শেখ মুজিবকে আনবার জন্য বাংলাদেশে এয়ারপোর্টে সেদিন লক্ষ লক্ষ মানুষ গিয়েছিল, শেখ মুজিব এমন কি করলেন
যে তার মৃত্যুর পর একটি মানুষ নাই যে রাস্তায় এসে প্রতিবাদ জানালো। এর জন্য কি অন্য কেউ দায়ী? এই জন্য শেখ মুজিবুর রহমান নিজেই দায়ী ছিলেন। ভাইরা আমার, এরপর 7 নভেম্বর যেটি অনিবার্য ছিল এবং জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেই মানুষগুলো, যে মানুষগুলোকে ঘিরে মুক্তিযোদ্ধারা স্বপ্ন দেখেছিল আমার দেশের কোন মানুষ আর না খেয়ে থাকবে না, সেই মানুষগুলো যখন একজনের বমি আরেকজন খাচ্ছিল, জিয়াউর রহমান সেই মানুষগুলোর মুখে খাবার তুলে দিয়ে বলেছিলেন, তোমাদের মুখে বমি নয়, খাবার তুলে দেওয়ার জন্যই আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলাম। অনেকে জিয়াউর রহমানের সমালোচনা করেন। জিয়াউর রহমানের একটি কথা, I shall make politics difficult, যে আমি রাজনীতিকে কঠিন করে তুলব। কেন জিয়াউর রহমান এই কথা বলেছিলেন? উনি সামরিক বাহিনী থেকে এসেছেন, তাই উনি কথা বলেছেন। আরে ভাই, বুঝতে হবে কেন বলেছিলেন। জিয়াউর রহমান দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবার আগে, এখানে অনেক মুরব্বীজন আছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হতো ধানমন্ডি অথবা গুলশানের 2-4টি বাড়ি থেকে। নেতারা বাড়িতে বসে থাকতেন, সেখান থেকে ফর্মুলা দিতেন, আর সারা বাংলাদেশে তাদের কথা মতো চলতো। জিয়াউর রহমান বলেছেন, না, বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের আপামর জনতা যেখানে থাকে সেখানে আপনাকে যেতে হবে। শুধু বলেই ক্ষান্ত হন নাই। ওই বঙ্গভবনের না, উনি তো তখন সুসজ্জিত ড্রয়িং রুম ছেড়ে, এয়ার কন্ডিশন করা রুম ছেড়ে উনি ছুটে গেছেন বাংলাদেশের এক গ্রাম থেকে আরেক গ্রামে, ছুটে গেছেন। তার সাথে সাথে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার সাথে ছুটেছে। হ্যাঁ, জিয়াউর রহমান রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই জন্য তিনি বলেছিলেন, I shall make politics difficult। আপনি জনগণের রাজনীতি করবেন, জনগণের মাঝে আসবেন না, গুলশান থেকে নির্দেশনা দিবেন, ধানমন্ডি থেকে নির্দেশনা দিবেন, তা হবে না। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের আপামর জনতার মাঝে আপনাকে যেতে হবে। সেই মানুষটিকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সেই মানুষটিকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হন নাই, তার প্রতিষ্ঠিত দল বিএনপির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলেছে। আজকে শহীদ জিয়ার মাজারে গিয়ে বলেছি, জিয়াউর রহমানকে হত্যা করবার পর অনেকেই বলেছিলেন বিএনপি নামের কোন দল আর বাংলাদেশে থাকবে না। আজকে যারা বলেছেন সেই কথা, তাদেরকে বলি, আজ দেখে যান বাংলাদেশে শত অত্যাচার, নির্যাতন, গুম খুনের পরেও আজকেও বাংলাদেশের মাটিতে আমরা বুক ফুলিয়ে বলতে পারি, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্র, ওরা যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে, যারা স্বপ্ন দেখে সব সময় বাংলাদেশ তাদের রাডারে থাকবে, ইদানিং একটু রাডারের বাইরে গেছে বলে তারা মনে করছে এই জন্য তাদের ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশে যে পুতুলটিকে তারা 15 বছর নাচিয়েছে, সেই পুতুলকে নিজ দেশে আশ্রয় দিয়ে তাকে দিয়ে বাংলাদেশে নানা রকম ডিস্টারবেন্স তৈরি করছে। ওরা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রকে বারবার হুমকির মুখে ফেলেছে। 16 বছর শেখ হাসিনা বাংলাদেশ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছিলেন। এরপর যখন আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসলো, গণতন্ত্র এখনো ফিরে আসে নাই, স্বৈরাচার বিদায় নিয়েছে, গণতন্ত্র কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই। জিয়াউর রহমান যে আইনের শাসন এনে দিয়েছিলেন, সেই আইনের শাসন কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই। ইউনূস সাহেব, যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হতো, ইশরাক হোসেন আজকে ঢাকার মেয়র থাকতেন।
আমরাও এখন চিন্তিত, ইউনূস সাহেব আপনি আসলে কি চিন্তা করছেন? যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতি আপনি আন্তরিক হন, আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি আপনি আন্তরিক হন, অনতিবিলম্বে ইশরাক হোসেনকে শপথ নেওয়ার ব্যবস্থা করুন এবং অনতিবিলম্বে নির্বাচন সংক্রান্ত সমস্ত সংস্কার সম্পূর্ণ করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। একটা কথা মনে রাখবেন, বিএনপি কিন্তু নিজেকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য নির্বাচন চায় না। অনেকে আছে, আরে ভাই অনেকে আছে বিএনপি নির্বাচনের কথা বললেই বলে বিএনপি নাকি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, বিএনপি নাকি লুটপাটের জন্য ব্যস্ত হয়ে গেছে। কিভাবে বুঝলেন যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে? বিএনপি যদি লুটপাটেই ব্যস্ত হয়ে থাকে, বিএনপি যদি দখলেই ব্যস্ত হয়ে থাকে, মানুষ কি গাঁজা খায় নাকি যে বিএনপি কে ভোট দিবে? মানুষের উপর আস্থা রাখুন, মানুষের উপর ভরসা রাখুন। বাংলাদেশে রাজনীতি করবেন, মানুষের উপর আস্থা রাখবেন না, তা কিন্তু হবে না, তা হতে দেওয়া হবে না। আর একটি কথা মনে রাখবেন, বিএনপি কিন্তু বাংলাদেশে বন্যার পানিতে ভেসে আসে নাই। অনেকে ভাবছেন এখন ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে, সুতরাং এখন ভোট দিব না। আন্দোলনের সূতিকাগার পুরানো ঢাকার, এই সূতিকাগারে দাঁড়িয়ে আমরা সরকারকে বলছি, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই। আমাদের যে সমস্ত সংস্কারগুলো দরকার তাড়াতাড়ি সেই সংস্কারগুলো শেষ করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করে দিন। জনগণ অনেকদিন হলো ভোট দিতে পারে না, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিন এবং দেশের তরুণ সমাজ যারা জীবনের প্রথম ভোটটি পর্যন্ত বহুদিন দিতে পারে নাই, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। আর যদি এটা নিয়ে আপনারা টালবাহানা করতে থাকেন, হাসিনার পথে যদি আপনারাও হাঁটতে থাকেন, আমরা ভীষণ কষ্ট পাবো, ভীষণ দুঃখ পাবো এবং এই আন্দোলনের সূতিকাগার থেকে প্রয়োজন হলে আবারও আন্দোলন শুরু হবে ইশরাক হোসেনের নেতৃত্বে। ঠিক আছে? শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।